নমস্কার। আজ আমরা আমাদের আড্ডায় যাকে পেয়েছি তিনি দীর্ঘ 2 দশক ধরে বহু হিট ছবি দেখিয়ে গিয়েছেন টলিউডে। তার নির্দেশনায় কাজ করেছেন মিঠুন চক্রবর্তী, জিৎ, তারপর প্রসেনজিৎ, রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলছি পীযূষ সাহার সঙ্গে। তিনি আজকে এসেছেন আমাদের এই বিশেষ অতিথির অনুষ্ঠানে। পীযূষবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। প্রথমেই বলুন, কেমন আছেন? চলছে, বাংলা ছবি জগতের লোক তো চলছে। শুরুতে যদি জানতে চাই, শত্রুর মোকাবিলা থেকে শুরু করি, যদি 22টা বছর কাটিয়ে দিয়েছেন, তারপরে যদি জানতে চাই এই যে অল্প সময়ের মধ্যে, মানে এই যে দীর্ঘ সময় 22টা বছর, কেমন ছিল এই পথ চলা? যখন এই প্রফেশনে আসি তখন তো গোল্ডেন টাইম চলছে বাংলা ছবির। তখন আমরা হল থেকে যে ব্যবসা পেতাম, প্রায় 450-এর উপরে হল ছিল বাংলাতে, এবং হলের বিজনেস একটা মারাত্মক ব্যবসা ছিল। এবং এক একটা ছবির মানে হাউসফুল আমরা দেখতে আমরা অভ্যস্ত ছিলাম আমরা তখনকার দিনে। এবং এমন এমন ছবিও ছিল আমার যে এক সপ্তাহে 3টে করে শো চলতে হলে 21খানা শোই হাউসফুল। তা সেই জায়গা থেকে দিন দিন আস্তে 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 কোথাও অনেক কিছু ভাঙা গড়া দেখেছি। যখন যে এসেছিলাম, যে টেকনিক্যাল প্রসেসে ছবি হতো, সেই টেকনিক্যাল প্রসেসটা পুরোই চেঞ্জ হয়ে গেছে এখন। সেটাও দেখেছি। উন্নত মানের নিউ জেনারেশন এসছে, 3খানা জেনারেশন প্রায় দেখে ফেললাম। আজকে আমি যখন এসেছিলাম, যারা বিখ্যাত ডিরেক্টর ছিল তখন, স্বপন সাহা, অরণ্য চক্রবর্তী, সুজিত গুহ, এদের নিয়ে কাজ করেছি। প্রভাত রায়, বীরেশ্বর চ্যাটার্জি, দীর্ঘ অঞ্জন চৌধুরীর সঙ্গেও কাজ করেছি। তা সুতরাং তখনকার আর এখনকার মধ্যে একটা অনেক হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স চলে এসছে। সেই জার্নির অবশ্য অনেক গল্প বলে শেষ করা যাবে না। এই যে মাঝে একটা এত বড় বিরতি, মানে বেশ কয়েকটা বছর এত ভালো সাকসেস গ্রাফে, কেন এই বিরতি? বিরতি ছিল আমার একেবারে যখন সাকসেস হচ্ছে, বড় বড় স্টার নিয়ে ছবি হয়েছে, প্রসেনজিৎ, জিৎ, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, সবাইকে নিয়ে কাজ করেছি আমি। বড় বড় ডিরেক্টর প্রত্যেককে নিয়ে কাজ করেছি। তারপরে নতুনদের নিয়ে ছবি করা শুরু হলো, কারণ নিজের কোথাও যেন মনে হতো যে নতুন জেনারেশন আসা উচিত। সেখান থেকে শিশুশিল্পী বিট্টু, তাকে নিয়ে বড় একটা ছবি করলাম, বাজিমাত, সোহম অ্যাজ এ হিরো। তারপরে কেল্লাফতে ছবি শুরু করলাম, বিগ বাজেটে মুভি ছিল তখন, একটা নতুন বর্ধমানের ছেলে অঙ্কুশকে লঞ্চ করলাম। এই মুভিগুলো নতুন হিরো লঞ্চ হওয়ার পরে ব্রেকটা হয়েছে। তার কারণ হচ্ছে, নতুন হিরো লঞ্চ করতে গেলে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, বিশাল প্রেশার, একটা স্টারডাম নিয়ে কাজ করা, একটা একদম আননোন ছেলেকে স্টারডাম দেওয়া, এদের মধ্যে অনেক পার্থক্য। তারপরে বিভিন্ন আস্তে আস্তে মার্কেটটাও অনেক চেঞ্জ হলো। মার্কেট চেঞ্জের সঙ্গে আমার একটা পারিবারিক, আমার মায়ের একটা সমস্যা হয়েছিল, সেই জন্য একটা বিরতি হয়েছিল। মায়ের মানে ক্যান্সারে আক্রান্ত হয়, মাকে নিয়ে ট্রিটমেন্ট, বোম্বেতে থাকা, এই একটার মধ্যে একটা আমার 3-4 বছর একটা গ্যাপ হয়। তারপরে আবার নতুন হিরো রুবেলকে লঞ্চ করি বেপরোয়া ছবিতে। তা নতুন ছেলেদের লঞ্চ করতে গিয়ে কিছু ভালো অভিজ্ঞতাও আছে, তিক্ত অভিজ্ঞতাও আছে। এটা একটা সমস্যা, কারণও আছে। এই যে 2 দশক ধরে বাংলা ছবির বিবর্তনটা আপনি দেখলেন, একদম প্রযোজক থেকে দর্শক কতটা পাল্টে গিয়েছে? প্রচুর পাল্টেছে। সে তো যুগের সঙ্গে তো সব কিছু পাল্টায়, এটা তো পৃথিবীর নিয়ম। আমি যখন এসেছি তার আগেও একটা যুগ ছিল, ছোটোবেলা আমরা যখন ছবি দেখেছি। কিন্তু যুগের সঙ্গে আমরা অনেক পাল্টেছি, ভারতবর্ষের সিনেমা অনেক পাল্টেছে। কিন্তু আমি যখন এসেছি আর এখনকার সিনেমার সময় বাংলা ছবির আমরা কতটা চেঞ্জ হতে পেরেছি, সেটা অনেক তর্ক বিতর্কর ব্যাপার। কারণ অন্য অন্য রিজিওনাল সেক্টর যেভাবে চেঞ্জ হয়েছে, নিজেদের আপগ্রেড করেছে, ব্যবসার ধরন পাল্টেছে, ব্যবসা বেড়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমরা বাংলা ছবি যেন মনে হয় কোথাও একটু পিছিয়ে পড়েছি এই প্রতিযোগিতায়। মানে খুব প্রতিযোগিতা, এবং প্রচণ্ড টেকনিক্যালি থেকে শুরু করে সব কিছু চেঞ্জ, অনেক কিছু। আমরা কোথাও যেন অন্য অন্য রিজিওনাল সেক্টর বড়, তাদের থেকে আমরা পিছিয়ে পড়েছি, তাদের সঙ্গে কম্পিটিশনের দৌড়ে, এটা বলতে পারি।
আমি মানে যদি বলি যে দর্শক হিসাবে আমরা যেরকম ছবি দেখি 2.5-3 ঘন্টার একটা ছবি, একটা স্ক্রিপ্ট সেটাকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রচুর মেহনত লাগে। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় যে এই বিষয়গুলোর ওপর বেশ করে আমাকে মুভিটা তৈরি করতে হবে, সিনেমাটা তৈরি করতে হবে? তো সবচেয়ে বড় হচ্ছে চিত্রনাট্য, স্ক্রিপ্ট, গল্প। এটা হচ্ছে একটা ছবির সবচেয়ে বড়, মানে একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন জমির সবচেয়ে বড় একটা প্রয়োজন, যে জমিতে বিল্ডিংটা করলে বিল্ডিংটা পোক্তভাবে দাঁড়াবে কি না, এবং বিল্ডিংটা ক্ষমতা কত, 100 তলা বিল্ডিং হওয়ার ক্ষমতা, জমিটার ক্ষমতা আছে না 5 তলা না 10 তলা, এগুলো একটা। তেমনি সিনেমার প্রথম হচ্ছে গল্প, স্টোরি, স্ক্রিপ্ট, ডায়লগ এবং সুন্দরভাবে সেটাকে এক্সিকিউট করা, প্রেজেন্ট করা। সেই জায়গাটা একটা প্রচুর খামতি চলছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। আমরা সেটা আমাদের দুর্ভাগ্য, বা ভালোরা আসছে ঠিকমতো যোগাযোগ হচ্ছে না, হয়তো তারা মানে সঠিক যোগাযোগের অভাব আছে, হয়তো ট্যালেন্টেড ছেলে অনেকে আছে। সেই জায়গাটা একটা সবচেয়ে বড় প্রয়োজন এইটাই, যে প্রাথমিক স্তরে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটারই অভাব সবচেয়ে বড়। আমরা আগে যে সিনেমাগুলো দেখতাম প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা পারিবারিক ছোঁয়া ছিল, বা আমরা হলে গিয়ে পরিবারের লোকজনকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখতে যেতে পারতাম, কিন্তু এখন সেই পারিবারিক ছোঁয়াটা হারিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না না, সেটা পারিবারিক ছোঁয়া হারায়নি। পারিবারিক ছবি তো অনেক হয়েছে, পারিবারিক ছবির তো ধরনটা চেঞ্জ হয়েছে, এবং আমার মনে হয় সেটাই ধরনটা চেঞ্জ হওয়ার দরুন পারিবারিক ছবি অনেক হচ্ছে, কিন্তু পারিবারিক ছবিটা ধরনটা চেঞ্জ হওয়ার দরুন কোথাও রিলেট করতে পারছে না। নয় গল্প বলা হচ্ছে 50-এর ঊর্ধ্বে লোকদের সঙ্গে, মানে 50 ঊর্ধ্ব প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে, সেইটা বোধহয় ইউথ জেনারেশন ওটাকে মিস করছে, এবং সেই জন্য মাল্টিপ্লেক্সে দর্শক যাচ্ছে 40+ লোক দর্শক বেশি যাচ্ছে। যে সিনেমাটা সারা সপ্তাহ বাঁচিয়ে রাখে হচ্ছে ইউথ জেনারেশন, কলেজ স্টুডেন্ট। সেই কলেজ স্টুডেন্টদের বা ইউথ জেনারেশনের প্রেমের ছবি বা এই ছবি, এটার খুব অভাব। সেই জন্য তোমাদের কাছে ইউথ জেনারেশন দর্শকদের কাছে যেন মনে হচ্ছে সেই খামতিটা মনে হচ্ছে, মানে যা ছবি হচ্ছে সব বয়স্ক লোকের প্রেমের ছবি হচ্ছে। আমরা আগে যেরকম দেখতাম যে সিঙ্গেল স্ক্রিন সেখানে মুভি দেখতাম, তো সেক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন উঠে গিয়ে পুরোটাই মাল্টিপ্লেক্স হয়ে গেছে, এবং কলকাতার পরে মফস্বলেও সেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে সিনেমার জগতে বাজারে হাল ফিরবে? সিনেমার বাজারে হাল ফিরবে? সেটা তো যুগের সঙ্গে তো চেঞ্জ হতেই হবে। আগে দোকান ছিল, মল হয়েছে, হ্যাঁ, আগে বাড়িতে ল্যান্ড টেলিফোন ছিল, মোবাইল হয়েছে, তা যেটা এটা অ্যাডাপ্ট করতে পেরেছে সে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পেরেছে। এখনকার জেনারেশন সিঙ্গেল স্ক্রিন, দেখো সিঙ্গেল স্ক্রিন এখনও ভালো, সিঙ্গেল স্ক্রিন বা ডবল স্ক্রিন সে ওটা কথা নয়, সিঙ্গেল স্ক্রিনগুলো সেইভাবে মেনটেন করতে হবে। তাহলে এখন বহু জায়গায় দেখা যাচ্ছে হল বন্ধ হয়ে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন মেনটেন নেই, তো সিঙ্গেল স্ক্রিনে মেনটেন নেই। আর সিঙ্গেল স্ক্রিনের দর্শক বা মাল্টিপ্লেক্সের দর্শক, এটা তো যুগের সঙ্গে যারা যারা চেঞ্জ করেছে তারা টিকে আছে, যুগের সঙ্গে যারা যারা চেঞ্জ করেছে। সিঙ্গেল স্ক্রিনে তো একসময় তো রিলে ছবি চলতো, তারপর ডিজিটাল আসলো। আগে মানে ডলবি ছিল না সিঙ্গেল স্ক্রিনে, নর্মাল সাউন্ড ছিল, মোনো সাউন্ড, এরকম ব্যাপারগুলো ছিল। তো সেইগুলো যারা যারা চেঞ্জ করেছে, যে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তাদের যুগের সঙ্গে তাদের একসঙ্গে 800 লোকের সিটকে কমিয়ে 200-150 করে 3খানা স্ক্রিন করেছে, সুন্দর পরিবেশ করেছে, শীতাতাপ নিয়ন্ত্রিত করেছে। এবার ইউথ জেনারেশন যারা নতুন দর্শক যারা, তারা এটাকেই প্রেফার করে, এবং শুধু প্রেফার করলে হবে না। এবার হল চেঞ্জ হলো, সব চেঞ্জ হলো, তার সঙ্গে ছবির মান, ছবির উন্নতটাও করতে হবে। কারণ সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দামটা তো যেমন একটা কম ছিল, মাল্টিপ্লেক্সের যে মানে যা মেনটেনেন্স বা যা কিছু ব্যাপার আছে সেই জন্য টিকিটের দামটাও বেশি। তো সেই জায়গায় কোথাও মনে হয় দর্শকরা হয়তো সেই লেভেলের বাংলা ছবি পাচ্ছেন না। বাংলা ছবি যদি 100টা তৈরি হয়, কোনো ছবি দেখা যাচ্ছে 50 সপ্তাহ হলে চলছে, আবার কোনো ছবি দেখা যাচ্ছে 50 দিনে চলছে না। কোথাও কি সামঞ্জস্য? বাংলা ছবির 50 দিন চলাটা এখন এক সিস্টেম হয়ে গেছে। আগেকার দিনে ছবি রিলিজ হলে 3টে শো করে একই হলে 50 দিন চলছে, সেটাকেও আমরা বুঝতাম 50 দিন চলছে।
এখন 50 দিন বা কত দিন চলছে তাতে এখন বড় হচ্ছে কত কালেকশন হচ্ছে। এটা এখনকার দিনের ক্যালকুলেশনটা সিস্টেম হয়ে গেছে। দেখবে জওয়ানে কালেকশন 1000 কোটি। আগেকার দিনে কি হতো 50 সপ্তাহ 100 সপ্তাহ চলতো সিলভার জুবলি। এখন তো অত লং টাইম ধরে একটা ছবির চলার সেই ব্যাপারটা নেই। আগেকার দিনে দেখবে বাড়ি তৈরি হতো বাগান নিয়ে বড় করে জমি নিয়ে বাড়ি তৈরি হতো, এখন বাড়ি তৈরি হচ্ছে ওপর দিকে চলে যাচ্ছে 10 তলা 15 তলা 20 তলা। তেমনি সিনেমার ব্যবসার ক্যালকুলেশনটা হয়ে গেছে এখন ফার্স্ট উইক কালেকশন কত, সেকেন্ড উইক কালেকশন কত। ম্যাক্সিমাম এখন ছবি 4 উইক ঠিকমতো চললেই ছবি হিট, যদি ঠিকমতো কালেকশনটা থাকে। তার ক্যালকুলেশন কিন্তু এখন উইকে হয় না, এখন ক্যালকুলেশন অনেকে পাবলিসিটি করে ফেসবুকে যে 50 দিন 100 দিন, ওগুলো সব সঠিক পাবলিসিটি নয় আমার মনে হয়। নতুন কি কাজ করছে? নতুন কাজ, নতুন স্ক্রিপ্ট রেডি হচ্ছে। আমরা কমার্শিয়াল মেকার, সব কমার্শিয়াল চিন্তা ভাবনা ধরেই ছবি ইয়ে হচ্ছে। সবই কমার্শিয়াল, ছবি মানেই কমার্শিয়াল। কমার্স যেখানে টাকা অর্থ লগ্নি যেখানে, সেখানেই কমার্স। তা আমাদের ছবির যে প্যাটার্ন, আমরা একটু লার্জার দ্যান লাইফ ছবি করার চেষ্টা করছি। কারণ মাঝখানে আমাদের অনেক রকমের ছবি হওয়াতে বিভিন্ন নতুন নতুন ডিরেক্টররা এসেছিল, নতুন নতুন প্রযোজকরা এসেছিল, কোথাও যেন দর্শকদের কোথাও মানে টানতে পারিনি। বাংলা ছবি বললাম না একটু আগে যে আমাদের বাংলা ছবি অন্য অন্য রিজিওনাল সেক্টরের সঙ্গে আমার কম্পিটিশনে কোথাও যেন আমরা পিছিয়ে পড়েছি। আমাদের এত জনসংখ্যা, এত ট্যালেন্টেড লোক থাকা সত্ত্বেও, এত সাহিত্যের ভাণ্ডার থাকা সত্ত্বেও আমরা কোথাও পিছিয়ে পড়েছি। সেটা কথা মাথায় রেখে আগামী দিনে কী টাইপের ছবি করলে মানে আবার সামনের সারিতে বাংলা ছবি আসতে পারে, সেটারই চিন্তা ভাবনা হচ্ছে, আর কিছুই না। লালকুঠি নিয়ে কি বলবেন, কি নতুন চমক থাকছে তাতে? না, লালকুঠি তেমন কিছু চমক নেই এই ছবিতে। এই ছবি একটা অ্যাজ ইউজুয়াল আমার হাউসে একটা ছবি হচ্ছে, সেটাই হচ্ছে। সেই মানে বাড়তি কিছু ড্রিম বলে কিছু নেই এই ছবির প্রতি। বাড়তি ড্রিম আছে যেগুলো এখনো ফ্লোরে যাবে, সেগুলো হচ্ছে বাড়তি ড্রিম আছে ছবিগুলো, সেগুলো নিয়ে অনেক চমক আছে। বাংলা বাদে হিন্দি বা অন্য কোনো ভাষায় সিনেমা করার মানে কথা ভেবেছেন কখনো? না, হিন্দি ছবি করার মতন আমাদের মানে দেখো হিন্দি ছবি 50 লাখেও হয়, সেটা করে কোনো কিছু হবে না। মানে মনের সান্ত্বনা আমি একটা ছবি করে আসলাম। প্রপার হিন্দি ছবি করলে একটা ছবি বাজেটই শুরু হয় 50 কোটি থেকে, তা সেটা আমাদের এফোর্ড করা সম্ভব নয়। তা আমরা এখানে কম বাজেটে অনেক ভালো বাংলা ছবি করতে পারি, সেই ছবিটাকেই প্যান ইন্ডিয়া করে ওটাই আমাদের দুধের সাথে ঘুলে মেটাতে হবে, তাছাড়া কিছু উপায় নেই। মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, এই সমস্ত বড় বড় সুপারস্টারকে নিয়ে কাজ করেছেন। কোথাও গিয়ে আপনি নবাগতকে নিয়েও কাজ করেছেন, কোথাও গিয়ে কি এটা মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিতের সঙ্গে কাজ করা সহজ নাকি নিউ কামার? কি বল? বড় বড় স্টারদের সঙ্গে কাজ করা অনেক সহজ। মানে একটা স্টারডামকে নিয়ে কাজ করা, আমি অনেক মাইলেজ প্রথমেই পেয়ে যাই, সেই ছবির মাইলেজ থেকে শুরু করে সব কিছু, মানে ব্যবসায়িকভাবে থেকে শুরু করে তাদের পিছনে আমার তো তৈরি করতে হচ্ছে, মেহনত লাগে না, কারণ তো অলরেডি প্রুভড, এবং তারা স্টার বড়, এবং তাদের নিয়ে কাজ করলে আমি উল্টো মাইলেজ পেয়ে যাচ্ছি, আমার কোম্পানি মাইলেজ পেয়ে যাচ্ছে, আমার ছবিটা মাইলেজ পেয়ে যাচ্ছে। সেখানে বলবো নতুন দিন নিয়ে কাজ করার সব দিক দিয়েই ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, মানসিক ঝুঁকি, প্রচণ্ড লেবার, তারপরে সবচেয়ে বড় হচ্ছে তাও অনেক কিছু মেনে নেওয়া যায়। যেভাবে এদের পিছনে এফোর্ট দিয়ে একটা ছবি তৈরি করা হয়, ছবি রিলিজ হওয়ার পরে যখন ওরা স্টারডামের স্বাদটা পেয়ে যায়, তখন বাজারের মানে ছবি রিলিজ হওয়ার আগে থাকি একটা গডফাদার, ছবি রিলিজ হওয়ার পরে বাজারে প্রচুর গডফাদারের গিজগিজ হয়ে যায় তাদের বুদ্ধি দেওয়ার জন্য। সেটা একটা বড় সমস্যা না আমার অভিজ্ঞতায়। অভিনেতা বা কলাকুশলী, মানে অভিনেতা থেকে কলাকুশলী যারা নতুন আসছে তাদের জন্য কি বলবেন? কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? যোগাযোগ তো এখন তো খুব সহজ, এখন তো সোশ্যাল মিডিয়া অনেক মাধ্যম হয়ে গেছে, যোগাযোগ তো করে, এখনও করে, কিন্তু আর সেইভাবে ইচ্ছা নেই মানে কাজ করার। মানে নতুনদের পুরোভাবে এফোর্ট দিয়ে কাজ করতে গিয়েও সমস্যা, কিছু নতুনরা, এখনকার নতুনরা তো আরও সমস্যা হচ্ছে, ওভার দ্য নাইট সুপারস্টার হতে চায়, মানে শর্টকাটে খুব তাড়াতাড়ি সুপারস্টার হতে যায়। তার জন্য তারা কাকে কি সম্মান দিতে হয়, কাকে কি করতে হয় সেটাও ভুলে গেছে এখন। হ্যাঁ, তা সুতরাং তাদের পিছনে লেবার দিয়ে
তৈরি করে বা তৈরি করতে গিয়ে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয়। হয়তো আমরা বললাম আমরা ভাই তোমাদের নিয়ে আর ছবি করে কিসের ঝুঁকি নেব না, তারা হয়তো নিজেদের ভাবে এগিয়ে এসে ভাবে বোধহয় আমি 2 টাকায় 20 টাকার বাজিমাত করে বেরিয়ে যাব। অনেক সমস্যা আছে, কারণ এরা মানসিক দিকটা এরা মানে আমি জানি না কেন এদের কি আর প্রথম যখন আসে যোগাযোগ করে একরকম থাকে, এবার যোগাযোগ করতে গিয়ে এবার বাজারে 4 রকম লোকের সঙ্গে মেশে, 4 রকম লোকের সঙ্গে মিশলে কি হয়, নানান রকমের যা হয়, একটা গ্ল্যামার দুনিয়াতে অনেক রকমের হাতছানি, অনেক রকমের প্রভাব পড়ে। এবার সেটা তো এখানে হচ্ছে সবচেয়ে সেলফ ডিসিশন হচ্ছে সবচেয়ে বড় ডিসিশন। কারণ 10টা লোক তোমাকে 10 রকম কথা বলবে, আমি কি ঠিক করছি, আমি কি করবো, যে এটা যদি তুমি যদি বারবার ফ্রিকেল হও তাহলে সমস্যা। আর এই সমস্যার জন্য কিন্তু আজ লাস্ট কত বছর দেখো টোটাল ঠিক মতন কোনো হিরো লঞ্চ হচ্ছে না, কারণ হিরোদের লঞ্চ করতে অনেক হাউস ভয় পাচ্ছে এখন, কোনো না কোনো কারণে সে ডিপ্রাইভ হচ্ছে। সেই জন্য না কে ঘরের ভাত কে বনের মোষ তাড়াবে বলো তো, অনেক সমস্যা। একটা বিষয় দেখা গিয়েছে যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা তারা দীর্ঘদিন অভিনয় জগতে কাজ করেছে, তারপরে দেখা যাচ্ছে যে রাজনীতিতে পা রেখেছে, এবং রাজনীতিতে পা রাখার পর কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে। সেক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রি যে মানে একদম রসাতলে চলে যাচ্ছে, একটা যে মিথ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তারা কি করেছে বাংলা এই সিনেমা জগতের জন্য বা সিনেমার জন্য কি করেছে? এটা তো খুব বিতর্কিত প্রশ্ন। রাজনীতিতে দেখো সব সেক্টর থেকে রাজনীতিতে আসবে, এটা স্বাভাবিক জিনিস। আগেকার দিনে ছোটোবেলাও আমরা দেখেছি, সাউথে এটা বহুদিন ধরেই মানে বড় বড় ফিল্ম স্টার ওখানকার মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছে, NTR। আমার মনে হয় সিনেমার থেকে যখন আর কিছু পাওয়ার থাকে না, মানে কেরিয়ারের অন্তিম লগ্নে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু পেয়েছে, সেই ব্যক্তিতে রাজনীতিতে যাওয়াটা ঠিক আছে, যদি রাজনীতি ভালোবাসে, রাজনীতি প্যাশন থাকে। মানে যে কোনো প্রফেশনে না, যে কোনো প্রফেশন, যে কোনো কর্মক্ষেত্রে ভালোবাসাটা দরকার। মানে আমি কোনো কারণের জন্য ওই সাময়িক কোনো লাভের জন্য যাচ্ছি, সেটা খুব সমস্যা। আর কোনো কেরিয়ারের তুঙ্গে অবস্থায় যাওয়াটা, সেটা মনে হয় ইন্ডাস্ট্রির পক্ষে একটু ক্ষতি হয়, প্রভাব পড়ে ইন্ডাস্ট্রিতে। কারণ ফিল্ম স্টার কেন বলে, স্টার আকাশের তারা, ধরাছোঁয়ার বাইরে, তারা খুব অ্যাভেলেবেল হয়ে যায়, সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হয়। আর রাজনীতি যারা করতে যায় তারা তো বেসিক্যালি এরা তো স্টুডেন্ট পলিটিক্স থেকে পোড় খাওয়া রাজনীতিবিদ নয় কেউ, কারোর সংগঠন নেই, কারোর কোনো মাস অ্যাপিল নেই, বা রাজনীতির ক্ষেত্রে যে মাস তাদের যাচ্ছে, হাজার লোক দেখতে আসছে কেন, ওই টিভির পর্দা বা সিনেমা পর্দার লোকের মুখটা দেখতে আসছে। এ কোনো বড় লিডার নয়, তার কোনো সংগঠন নেই, তার কোনো রাজনৈতিক বেস নেই, তারা রাজনীতির MP MLA হয়ে যাচ্ছে ওই জনপ্রিয় মুখের জন্য বা কোনো পার্টির বড় তকমার জন্য। কিন্তু সেটা তো রাজনীতি বোঝে না, রাজনীতি করতে গেলে তো রাজনীতির প্যাশন, রাজনীতিটা থাকা দরকার, সেই জায়গাটার ঘাটতি হচ্ছে। এবং এদের অনেকটা বলবো কাঠের পুতুলের মতন ইউজ করা হচ্ছে। আমি কোনো নিরপেক্ষভাবে বলছি, আমি অ্যাজ এ ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হিসেবে বলছি। তাদের ওই জন্য ইন্ডাস্ট্রি থেকে নাম করেছে, মুখ চিনেছে, ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে যাওয়া বা করতে ইচ্ছা থাকলেও করতে দেওয়া হচ্ছে না। এক জিনিস হয়তো কোনো বাইন্ডিং আছে, সেটা তো আমরা ভেতরে ঢুকিনি বা আমার সঙ্গে এগুলো আলোচনা হয় না। আর এটা রাজনীতির যে এক একটা রাজনীতির দলে এক একটা তাদের পলিসি, তা সুতরাং অনেকে MLA বা MP যারা আমার খুব পরিচিত কাছের লোক, অনেক কিছু শুনি, যখন আবেগে অনেক কিছু বলে, কিন্তু সেটা আবেগে আমাদের নিজেদের মধ্যেই থাকে, আর কিছু প্রকাশ করা যায় না। ইদানিং দেখা যাচ্ছে এই অভিনেতা অভিনেত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, মানে তাদের বাড়িতে ED CBI যাচ্ছে। এই বিষয়টা কোথাও গিয়ে কি এই ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলতে পারে? যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মানুষ পছন্দ করে, যাদেরকে টিভির স্ক্রিনে দেখতো একটা সময়, তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় বা তাদের বাড়িতে ED CBI যদি যায়, সেক্ষেত্রে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে সেক্ষেত্রে কোথাও গিয়ে কি
প্রভাব পড়বে না এটা? যাদের প্রভাব পড়েছে তারা তেমন কোনো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী নয়, সব কিছুরই একটা প্রভাব থাকে। এটা টোটালি একটা পলিটিক্যাল ব্যাপার, তো এখন এই বিতর্কে যে আমরা সাধারণ মানুষ গুলিয়ে ফেলবো আমরা বলতে গিয়ে। এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্লপ হয়ে যাচ্ছে বলছে, বাংলা ছবি ফ্লপ হচ্ছে, সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়? বাংলা ছবি ঘুরে দাঁড়াচ্ছে, হারিয়ে যাচ্ছে। আগে প্রথমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব প্র্যাকটিক্যাল হতে হবে। আজকের দিনে একজন ধরো কেউ আসলো আমাদের কাছে, আমরা বললাম একটা ভালো ছবি তৈরি করতে গেলে 2 কোটি 3 কোটি টাকা লাগে, তারপরে স্টারের উপর নির্ভর করে যে ছবির বাজেট কত হবে। কারণ আমরা আজ থেকে 15 বছর আগে ছবি করেছি 3 কোটি টাকা বাজেটের, যার আজকে বাজার মূল্য মিনিমাম 7 to 8 crore। 7 to 8 crore ছবি তো ভাবাই যায় না এখন। নতুন ছেলে মেয়ে নিয়ে 3 কোটি টাকার ছবি হয়ে যেত তখনকার দিনে বাজেট। আর তো সেই জায়গাটার থেকে যারা আসে নতুন প্রযোজকরা, তারা আমরা যদি সত্যি কথা বলি যে একটা ছবি বানাতে 3 কোটি লাগে, 2.5 কোটি বলে, এবার তারা যখন আরও 4 জায়গায় ঘুরছে, কেউ বলে দিচ্ছে 30 লাখের ছবি হয়, 20 লাখের ছবি হয়, এবার সে প্রযোজক ভাবছে বোধ হয় বাহ 20 লাখের ছবি। আর একটা মিথ আছে ফিল্ম লাইনের টাকা এই হয়, অমুক হয়, তমুক হয়, নানান রকমের একটা মিথ আছে। হ্যাঁ, এই লাইনের টাকা ওঠে না, এই নানান রকমের গল্প হয় না। তো সেরকম ভাবলো বোধ হয় কোনো বড় হাউসে গেলে, বড় প্রডিউসার, বড় ডিরেক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করলে যারা ইনভেস্টার, তারা ভাবে বোধ হয় আমরা বোধ হয় মিসগাইড হচ্ছি তখন। এবং তারা এরকম হতে হতে যারা মানে সঠিক হচ্ছে না, কারণ এখন পাড়ায় পাড়ায় সিনেমা তৈরি হয়, পঞ্চায়েতটাও তো সিনেমা তৈরি হচ্ছে। এবং তুমি সারা বাংলায় বহরমপুর, মালদা, বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে মিনি টালিগঞ্জ হয়ে গেছে। ওখানে ছবি তৈরি হচ্ছে 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম তৈরি হচ্ছে। যারা প্রপার ফিল্ম মেকার, যারা এতদিন বড় বড় ছবি করে এসছে, বা তাদের ক্ষেত্রে তখন ভাবছে কি যে একটা লগ্নিকারক যারা আসছে তারা মিসগাইড হচ্ছে। এবং এক একটা লোকের সঙ্গে ফার্স্ট কথা এই জায়গাটা লগ্নিকারকদের আগে ঠিক হতে হবে যে দেখো ছবির ব্যবসা, হিট ফ্লপ আলাদা জিনিস। কারণ শাহরুখ খানের ছবিও হিট হয়, শাহরুখ খানের ছবিও ফ্লপ হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু তোমাকে প্রপার ছবিটা তৈরি হয়েছে, প্রপার রিলিজ হয়েছে, প্রপার স্যাটেলাইট OTT বিক্রি হয়েছে, প্রপার ওয়েতে গেছে, ছবি হিট ফ্লপ হতে পারে, ব্যবসা লস হতে পারে, সেটা আলাদা জিনিস। শেয়ার বাজার আর সিনেমা বাজার লস হিট হতে পারে, কিন্তু প্রপার এই মেনটেনিংটা হচ্ছে না। আর কি করলে কি হতে হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপারে বলতে গেলে দিন ফুরিয়ে যাবে। সংক্ষেপে বলা যায়, সংক্ষেপে বলতে আমি তোমাকে একটু আগে বললাম, ভালো ট্যালেন্টেড লোক সিনেমা হলের জন্য সিনেমা বানাতে হবে। সিনেমা বানাতে গেলে লার্জার দ্যান লাইফ সিনেমা বানাতে হবে। আজকে যে ছবিগুলো তোমরা হলে ভিড় করছো, এই কলকাতা বেঙ্গল বাজার থেকেই তো বলে সিনেমা হলে লোক যায় না, অনেকে বলে এই বেঙ্গল বাজার থেকেই তো বড় বড় সাউথের ছবি, হিন্দি ছবি 20 কোটি 15 কোটি এরকম তো ব্যবসা করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই লোকগুলো তো বিহার, রাঁচি, রাজস্থান থেকে আসছে না, কলকাতা লোকই দেখছে, বা বেঙ্গলের বাঙালিরাই দেখছে। তাহলে আমরা কেন পাচ্ছি না? তা আমরা পারছি না, আমরা নিজেদের প্রচুর চালাক ভাবলাম। আমার একটা মিষ্টির দোকান ভালো চলছে, এবার বাবার থেকে আমি দায়িত্ব নেওয়ার পরে ভাবলাম বোধ হয় বাবা ছানা বেশি দেয় রসগোল্লায়, আমি একটু ময়দা বেশি দিয়ে ছানাটা কম দেবো। একদিন 2 দিন তুমি লোককে করবে, পরের দিন সেই মিষ্টির দোকানের যে কাস্টমার, সে আরও সুন্দর সুন্দর মিষ্টির দোকান চারিদিকে হয়ে গেছে, সেদিকে চলে যাবে। তেমনি দর্শক যদি বাংলা ছবিতে 1বার 2বার যদি ঠকে, ভুলভাল ছবি দেখে, তখন তাদের কাছে প্রচুর অপশান, অল ওভার সারা পৃথিবীর ছবি তারা হাতে মুঠোয়। ইন্ডিয়ান ছবি তুমি একটু লোকাল ট্রেনে যদি যাও বাই দাও, তুমি একটু খেয়াল করে দেখবে লোকাল ট্রেনে একটু রাত করে গেলে যখন দেখবে বিভিন্ন লেবার কর্মচারী যারা ফিরছে বাড়িতে, তাদের মোবাইল চলছে, তামিল, তেলুগু, সাউথ ইন্ডিয়ান ছবি, হিন্দি ডাব ছবি দেখছে তারা। ইভিন বাংলাদেশে গেলেও আমরা শুটিং করতে হবে, ওখানে কাজের সূত্রে গেছি, সেখানেও তেমনি জনপ্রিয়। তাহলে ওরা সেই মার্কেটটা তো ওরা ঢুকে গেছে না, আমরা পারিনি। আমরা যুগের সঙ্গে তাল মিলাতে পারিনি। আমরা দিন দিন মাইক্রো হয়েছি, ছোট হয়েছি, আর ওরা দিন দিন বড় হয়েছে। কারণ নিউ জেনারেশনের আমরা ভালো ডিরেক্টর পাইনি,
হয়তো ভালো ভালো ট্যালেন্টেড ছেলে আছে, তারা সঠিক ছবি পায়নি, আর সঠিক ছবি না পাওয়াতে এবং প্রযোজকরা সস্তায় করতে গিয়ে আরও গণ্ডগোলটা করেছে। 8 দিনে শুটিং তুলতে হবে, 9 দিনে শুটিং তুলতে হবে, এগুলো কী হচ্ছে? পিকনিক হচ্ছে, সিনেমা হচ্ছে না, পিকনিক হয় এগুলো। 8 দিন 9 দিন শুটিং হলো, অ্যাকশন কাট, বিশাল কিছু করে ফেললাম, সে ডিরেক্টর হলো বিশাল। এবার ফেসবুকে ফেক সব নিউজ চলছে, এর পিঠ থাপড়াচ্ছে, ওর পিঠ থাপড়াচ্ছে, এত বিক্রি হলো, এত সেল হলো, অমুক হিট, এত অ্যাওয়ার্ড পাচ্ছে। কোথায় অ্যাওয়ার্ড? সব পৃথিবী জুড়ে অ্যাওয়ার্ড পায়। আলটিমেট কি হলো? ছবির থেকে ছবির পোস্টার দিয়ে ভালো হচ্ছে, পোস্টার দিয়ে বলছে এই হলো, এই করলাম। ফেক জিনিসটা বন্ধ করতে হবে। সব বেলুনের মতন ফুলছে ক্রমশ, একটা আলপিনে খোঁচা পড়ছে, পড়াশকে ফেটে যাচ্ছে। এইটা সমস্যা বাংলা ছবি, প্র্যাকটিক্যাল নেই। আর যারা প্র্যাকটিক্যাল ভালো ছবি করতে যায় তাদের সমস্যা অনেক। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আসার জন্য। আমরা কথা বললাম পীযূষ সাহা, বিখ্যাত পরিচালক, তার সঙ্গে কথা বললাম, এবং বাংলা ছবির এই যে পতন, বাংলা ছবি কেন দেখছে না সাধারণ মানুষ, সেই নিয়ে আমরা কথা বললাম। আজকের মতো বিশেষ অতিথির প্রোগ্রাম এই পর্যন্ত। অন্যান্য প্রোগ্রামের জন্য অবশ্যই নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।